আজ 17ই আগস্ট 2026 বিকেল 4:30। আর আজ এমন একটা কাগজের মেয়াদ শেষ হচ্ছে যেটা সই হওয়ার দিন বলা হয়েছিল এটাই 6 মাসের যুদ্ধ থামিয়ে দেবে। 17ই জুন ইসলামাবাদে আমেরিকা আর ইরানের মধ্যে যে 14 দফার সমঝোতাপত্র সই হয়েছিল তার 60 দিনের মেয়াদ আজ ফুরোচ্ছে। দুই পক্ষের একজনও এটা বাড়ানোর কথা বলছে না, কিন্তু কাগজের চেয়ে অনেক জোরে কথা বলছে গত সপ্তাহান্তের একটা সংখ্যা। রয়টার্স, জাহাজ ট্র্যাকিং সংস্থা কিপলার তাদের বক্তব্যে জানাচ্ছে গত শনিবার হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে মাত্র 5টা জাহাজ, রবিবার একটাও না, শূন্য। তার আগের সপ্তাহান্তে গিয়েছিল 31টা। আর ঠিক এই দিনেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মধ্যপ্রাচ্য নাকি একজোট হচ্ছে। একই সপ্তাহান্তে ওয়াশিংটন পোস্ট লিখছে উপসাগরের 5টা দেশ তার উপর এতটাই বিরক্ত যে তারা এখন নিজেদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি রাখার যুক্তি নিয়েই প্রশ্ন তুলছে। দুটো খবর একই দিনের, কিন্তু একসঙ্গে রাখলে যে ছবিটা দাঁড়ায় সেটা একেবারে অন্য কথা বলছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের প্রশ্নগুলো কি কি? চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নাকি চুক্তিটা আসলে 2 মাস আগেই মরে গিয়েছিল? সেই দলিলের 5 নম্বর দফায় মাত্র 60 দিন কথাটা কে লিখিয়েছিল আর কেন? আমেরিকা যে $300 বিলিয়ন পুনর্গঠন প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটা এসেছে? ওয়াল স্ট্রিট জার্নাল যে রিপোর্ট করছে ইরান একটা আরব দেশের বিরুদ্ধে স্থল অভিযানের বিকল্প খোলা রেখেছে, সেই দেশটা কেন এখনো একটাও শব্দ বলেনি? সৌদি আরবের তেলের জাহাজগুলো নিজেদের অবস্থান জানানোর যন্ত্র বন্ধ করে দিচ্ছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প যে চুক্তিটার প্রশংসা করছেন সেটা কি আসলে তার নিজের ব্যর্থতার রসিদ? সবগুলোর উত্তর আছে আজকের এই ভিডিওতে। স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। গত সপ্তাহে ঠিক এই জায়গাতেই আমরা প্রশ্ন তুলেছিলাম, হরমুজ কি সত্যি খুলবে নাকি অবরোধ চলতেই থাকবে? আজ সেই প্রশ্নের একটা পরিষ্কার উত্তর পাওয়া গেল। আর উত্তরটা যারা এই চুক্তিটা লিখেছিলেন তাদের জন্য সুখের নয়। চলুন গল্পটা শুরু থেকে সাজাই। আমাদের গল্প শুরু হয় 17ই জুন থেকে। সেদিন ইসলামাবাদে পাকিস্তানের আয়োজনে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান 14 দফার একটা সমঝোতাপত্রে সই করেন। আল জাজিরা সেদিনই একজন মার্কিন কর্মকর্তার পড়ে শোনানো পুরো টেক্সট প্রকাশ করে দিয়েছিল। কাগজে আমেরিকা কি কি দিতে রাজি হয়েছিল শুনুন। 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া, সব ধরনের নিষেধাজ্ঞা বাতিল করা, জাতিসংঘের ধরে ইরানের আটকে রাখা টাকা ছেড়ে দেওয়া, তেল রপ্তানির উপর ছাড়পত্র দেওয়া, আর অন্তত $300 বিলিয়ন একটা পুনর্গঠন প্যাকেজ। বিনিময়ে ইরানের কাজ ছিল দুটো, হরমুজের মাইন সরানো আর বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা। এবার দ্বিতীয় ধাপ, 27শে জুন। সই হওয়ার মাত্র 10 দিনের মাথায় দুপক্ষ একে অপরের উপর চুক্তি ভাঙার দোষ দিতে শুরু করে। তারপর 7ই জুলাই ট্রাম্প নিজেই ঘোষণা করে দেন চুক্তি শেষ। মার্কিন হামলা আবার শুরু হয়। তৃতীয় ধাপ, 20শে জুলাই ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। লোহিত সাগরের হিসেবটা ঠিক ওখান থেকেই বদলাতে শুরু করে। চতুর্থ ধাপ, 7ই আগস্ট মক্কা। সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান একটা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। একজনের উপরে হামলা মানে 3 জনের উপরে হামলা, ন্যাটোর 5 নম্বর ধারার মতোই। আর পঞ্চম ধাপ, গত 3 দিন শুক্রবার নিউ ইয়র্কে দাঁড়িয়ে ট্রাম্প বললেন ইরানকে হারানোর পর তিনি হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসাবে ঘোষণা করবেন। শনিবার ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, রবিবার ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট, আর আজ কাগজের মেয়াদ শেষ। দর্শক বন্ধুরা, এবার আসল জায়গায় আসি, কারণ এই পুরো গল্পটা আসলে একটা দলিলের একটা শব্দের উপরে দাঁড়িয়ে আছে। সমঝোতাপত্রের 5 নম্বর দফাটা একটু মন দিয়ে শুনুন, আমি হুবহু পড়ছি। ইংরেজি লাইনটা আল জাজিরার প্রকাশিত টেক্সট থেকে লেখা আছে,
ইরান তার সর্বোচ্চ চেষ্টা ব্যবহার করে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করবে বিনা খরচে, মাত্র 60 দিনের জন্য। মাত্র 60 দিনের জন্য। ইংরেজিতে শব্দটা অনলি, এই একটা শব্দের মধ্যে পুরো খেলাটা লুকিয়ে আছে। দেখুন, আমেরিকার প্রতিশ্রুতিগুলোর কোনোটার সঙ্গে এরকম মেয়াদ জোড়া ছিল না। নিষেধাজ্ঞা তোলা, টাকা ছাড়া 300 বিলিয়ন, এগুলোর কোনোটাতেই লেখা ছিল না মাত্র 60 দিনের জন্য। ওগুলো ছিল স্থায়ী প্রতিশ্রুতি। কিন্তু ইরান যে জিনিসটা দিয়েছিল, জাহাজের নিরাপদ যাতায়াত, সেটার গায়ে সই হওয়ার দিনই মৃত্যুর তারিখ লেখা হয়ে গিয়েছিল। সহজ ভাষায় বললে, ইরান 60 দিনের একটা ভাড়া দিয়েছিল, বাড়িটা বিক্রি করেনি। আর ঠিক এখানেই একটা অসঙ্গতি আসছে। ওই একই দলিলের 9 নম্বর দফায় লেখা, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকা কোনো নূতন নিষেধাজ্ঞা দেবে না আর এই অঞ্চলে বাড়তি সেনা মোতায়েন করবে না। এবার শুক্রবারের খবরটা একটু মিলিয়ে দেখুন। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বললেন, ইরানের উপর এমন ব্যবস্থা নেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি। আর 4 নম্বর দফা অনুযায়ী নৌ অবরোধ 30 দিনের মধ্যে সম্পূর্ণ উঠে যাওয়ার কথা ছিল। আজ 61 দিন পার, অবরোধ চলছে। তাহলে একটা প্রশ্নের উত্তর দিন, যে দলিলটার মেয়াদ আজ শেষ হচ্ছে বলে খবর হচ্ছে, সেই দলিলের অর্ধেক তো জুলাই মাসেই ভেঙে পড়েছিল। তাহলে আজ আসলে কিসের মেয়াদ শেষ হচ্ছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি ঠিক এই কথাটাই বলেছেন। তার ভাষায়, ইসলামাবাদের কাগজটা যুদ্ধবিরতি ছিল না, ছিল যুদ্ধের সমাপ্তি। আর যেটা যুদ্ধবিরতিই নয়, সেটার মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। আপনারা লক্ষ্য করুন এখানে শব্দের লড়াইটা কিভাবে হচ্ছে। পশ্চিমা সংবাদ মাধ্যম লিখছে যুদ্ধবিরতির মেয়াদ শেষ, যার মানে দাঁড়ায় ইরানের কাছ থেকে কিছু আদায় করতে হবে। তেহরান বলছে যুদ্ধ তো আগেই শেষ, যার মানে দাঁড়ায় দেওয়ার বাকি কিছু নেই। একটা শব্দ, কিন্তু পুরো দর কষাকষির অবস্থানটাই আলাদা। দর্শক বন্ধুরা, এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে। আর এটাই আমার মতে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যদিও এটা নিয়ে সবচেয়ে কম কথা হচ্ছে। রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল একটা রিপোর্ট করেছে ইরানি ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে। রিপোর্ট বলছে, ইরান এই 60 দিনের সমঝোতাকে শুরু থেকেই সন্দেহের চোখে দেখেছে। তেহরানের ধারণা ছিল আমেরিকা আর ইসরায়েল বড় হামলার প্রস্তুতির জন্য সময় কিনছে, তাই ইরানও ঠিক একই কাজ করেছে। আরব গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, ইরানের সামনে যেসব বিকল্প তৈরি রাখা আছে তার মধ্যে আছে সমুদ্রের নিচের ইন্টারনেট কেবল অচল করে দেওয়া, উপসাগরীয় দেশগুলোর ভিতরে রাজনৈতিক অস্থিরতা উস্কে দেওয়া, এমনকি কুয়েতে স্থল অভিযান পর্যন্ত। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলে রাখা দরকার, এটা ইরানের কোনো ঘোষণা নয়, এটা একটা মার্কিন সংবাদপত্রের রিপোর্ট, যার সূত্র আরব গোয়েন্দা সংস্থা। ইরান এই দাবি স্বীকারও করেনি, অস্বীকারও করেনি, স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আর এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে, যদি একটা দেশের বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনার খবর ছাপা হয়, সেই দেশটা তো সবার আগে চিৎকার করার কথা। কুয়েত আজ পর্যন্ত একটা লাইনের বিবৃতিও দেয়নি, ওয়াশিংটনও দেয়নি। এবার একটু ভেবে দেখুন, রিপোর্টটা কারা দিয়েছে? আরব গোয়েন্দা সংস্থা। আর ঠিক এই মুহূর্তে উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে বোঝাতে চাইছে যে তারা কতটা বিপদে আছে। রিপোর্ট সবসময় নিজে থেকে ছাপা হয় না, কখনো কখনো বার্তা দেওয়ার জন্যও ছাপানো হয়। আর এই বার্তাটা কি সেটা বুঝতে হলে আজকের তৃতীয় খবরে আমাদেরকে যেতে হবে। আর এখানেই দুটো আলাদা খবর জুড়ে গিয়ে একটা তৃতীয় অর্থ তৈরি হচ্ছে। গতকাল রবিবার দুপুরে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি হুবহু পড়ছি, খুব খুশি হলাম দেখে যে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এটা দেখাচ্ছে মধ্যপ্রাচ্য কিভাবে একজোট হচ্ছে আর কিভাবে দেশগুলো শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে আরও অর্থপূর্ণভাবে। তিনি একে বড় সাহসী আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন। এবার এই লাইনটার পাশে ওয়াশিংটন পোস্টের শনিবারের রিপোর্টটা রাখুন। আরব ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট লিখেছে,
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত আর বাহরাইন, এই 5টা সরকার ট্রাম্পের উপর বিরক্তিতে একজোট। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের প্রতি ক্ষোভ এখন সর্বোচ্চ পর্যায়ে। একজন উপসাগরীয় কর্মকর্তা কাগজটাকে যা বলেছেন আমি হুবহু পড়ছি। ট্রাম্প এই যুদ্ধটা শুরু করেছেন আর দাম দিচ্ছি আমরা। দর্শক বন্ধুরা, এটা আমার বিশ্লেষণ নয়, এটা আমেরিকারই একটা প্রধান সংবাদপত্রে ছাপা, আমেরিকারই এক মিত্র দেশের কর্মকর্তার কথা। আর সবচেয়ে বড় কথাটা এখনো বাকি। রিপোর্টে একজন ইউরোপীয় কর্মকর্তা বলছেন মক্কার এই প্রতিরক্ষা চুক্তিটা আসলে আমেরিকার উদ্দেশ্যে একটা সংকেত। এই দেশগুলো নিজেদের নিরাপত্তার অংশীদার বদলে ফেলার চেষ্টা করছে। তার কথায় তাদের হিসাবে আমেরিকা আর যথেষ্ট নয়। আর একজন পশ্চিমা কূটনীতিক বলেছেন যে মার্কিন সেনার উপস্থিতি এই অঞ্চলে আগেও কেউ উৎসাহ নিয়ে চায়নি, সেটা ছিল একটা প্রয়োজনীয় ঝামেলা। তার ভাষায় এখন প্রয়োজনীয়তাটাই প্রশ্নের মুখে। এবার হিসাবটা মেলান। ট্রাম্প যে চুক্তিটাকে মধ্যপ্রাচ্য একজোট হচ্ছে বলে অভিনন্দন জানাচ্ছেন, সেই একই চুক্তিকে ইউরোপীয় কর্মকর্তারা বলছেন আমেরিকার হাতছাড়ার সংকেত। একটু ভেবে দেখুন, ট্রাম্প যে 3টে দেশের নাম নিয়েছেন তার মধ্যে তুরস্ক ভৌগোলিকভাবে ইউরেশিয়ায় আর পাকিস্তান দক্ষিণ এশিয়ায়, মধ্যপ্রাচ্যে পড়ে একটাই সৌদি আরব। তাহলে মধ্যপ্রাচ্য একজোট হচ্ছে কথাটার আসল মানে কি? আমার হিসাবে মানে এটা একটাই, ওয়াশিংটন এখন চাইছে এই দেশগুলো নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিক। আর 4 আগস্ট আমরা এই চ্যানেলেই বলেছিলাম মক্কার চুক্তিটা আসলে ইরানের বিরুদ্ধে নয়। আজ ওয়াশিংটন পোস্টের রিপোর্টে সেই কথাটারই সমর্থন পাওয়া গেল। এবার সংখ্যায় আসি, কারণ কূটনীতির কথা যাই হোক, সমুদ্রের হিসাব মিথ্যে বলে না। হরমুজ প্রণালী দিয়ে গত সপ্তাহান্তে গেছে 5টা জাহাজ, রবিবার শূন্য, আগের সপ্তাহান্তে 31টা। অপরিশোধিত তেলের দাম আজ সকালে ব্যারেল প্রতি $89। এবছরে বেড়েছে 40%-ও বেশি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি শনিবার লিখেছেন প্রণালী খোলা আর বন্ধ হবে শুধু ইরানের নির্দেশে। তার কথায় যতদিন আপনারা পরাজয়ের বাস্তবতা মেনে না নিচ্ছেন ততদিন ইরান অবরোধ চালিয়ে যাবে। আর ওদিকে শুক্রবার ট্রাম্প আমেরিকান নাগরিকদের বলেছেন পেট্রোলের একটু বেশি দাম মেনে নিতে হবে, মেনে নিন, কোনো কিছু করার নেই, এমনটাই বলেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, সমুদ্র খালি অথচ তেল কিন্তু বেরোচ্ছে। ব্লুমবার্গের তথ্য বলছে চলতি মাসের এক শুক্রবারে উপসাগর থেকে বেরিয়েছে 84 লক্ষ ব্যারেলেরও বেশি তেল। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি দিনগুলোর একটা, কিন্তু বেশিরভাগই গেছে ট্রান্সপন্ডার বন্ধ করে। মানে জাহাজ চলছে, শুধু কেউ দেখতে পাচ্ছে না। আর এখান থেকেই আজকের চতুর্থ খবরে ঢুকি। সৌদি আরবের তেলের জাহাজগুলো এখন অন্ধকারে চলছে, চোখ বন্ধ করে চলছে। ব্লুমবার্গ ও আরব উপসাগরীয় বাণিজ্য বিশ্লেষণ সংস্থার রিপোর্ট বলছে লোহিত সাগরে সৌদি আরবের প্রধান রপ্তানি বন্দর ইয়ানবু থেকে তেল বোঝাই করা জাহাজগুলো এখন নিজেদের অবস্থান জানানোর ব্যবস্থা মানে AIS সিগন্যাল বন্ধ করে দিচ্ছে। AIS জিনিসটা সহজ ভাষায় জাহাজের নিজের পরিচয়পত্র, কোথায় আছি, কোথায় যাচ্ছি, সেটা সে নিজেই সবাইকে জানায়। সেই পরিচয়পত্র এখন বন্ধ। দর্শক বন্ধুরা, এবার আর একটা কথা যেটা গতকাল রাতে ইরানের সরকারি টেলিভিশন IRIV-তে বলা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন আমেরিকা ইরানের বিরুদ্ধে যত গোলাবারুদ এ পর্যন্ত ব্যবহার করেছে তা ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত পরিণামের চেয়েও বেশি। এটা একটা দাবি ইরানের সরকারি সংবাদ মাধ্যমে প্রচারিত, আর পেন্টাগন এখনও এর কোনো জবাব দেয়নি। কিন্তু গালিবাফ এর পরে যা বলেছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন ইরান এমন একটা প্রতিরোধ বিন্দুতে ইরানকে পৌঁছাতে হবে যাতে যুদ্ধ আর শান্তির এই চক্করে বারবার আটকে না পড়তে হয়। ডিটারেন্স বা প্রতিরোধ শব্দটার সহজ মানে হলো শত্রুকে হামলা করা থেকে আটকে রাখা। মানে গালিবাফ বলছেন ইরানকে এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে হামলার কথা ভাবতেও কেউ কয়েকবার ভাববে। আর আপনারা মনে রাখুন, এই একই স্পিকার গত শনিবারই বলেছেন
ইরান এই যুদ্ধে সামরিক ও রাজনৈতিক দুই দিক থেকেই জয়ী হয়েছে। এখন সবকিছু এক জায়গায় রাখলে ছবিটা এই দাঁড়াচ্ছে। ওয়াশিংটন কাগজে যা দেওয়ার কথা ছিল তার বেশিরভাগই দেয়নি। তেহরান যেটুকু দিয়েছিল তার গায়ে প্রথম দিন থেকেই মেয়াদ লেখা ছিল। আর এই 2 মাসে উপসাগরীয় দেশগুলো একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। নিজেদের নিরাপত্তার জন্য শুধু আমেরিকার উপর ভরসা করা আর চলবে না। এখান থেকে সামনে 2টো রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, ওমানের হাত ধরে একটা কারিগরি সমাধান। আরাগাজি বলেছেন, হরমুজের নতুন নৌপথ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে, কিন্তু সঙ্গে তিনি এটাও বলেছেন এতে প্রণালী খুলে যাবে না, খোলা নির্ভর করছে অন্য শর্তগুলো মানার উপর। এই রাস্তায় জাহাজ চলবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে। দ্বিতীয় রাস্তা, যেটা এই মুহূর্তে চলছে, না যুদ্ধ না শান্তি। কাগজ নেই, আলোচনা নেই, কিন্তু প্রতিদিন কিছু না কিছু ঘটছে। এক্সপার্টদের মতে এই সমাধান হবে সম্ভবত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরে, যখন ভোটের উপর প্রভাব কম পড়বে। আর একটা প্রশ্নের উত্তর আজও পাওয়া গেল না। $300 বিলিয়ন সেই পুনর্গঠন প্যাকেজটার কি হলো? কাগজে সংখ্যাটা আজও লেখা আছে, বাস্তবে আজ পর্যন্ত একটা ডলারও যায়নি। এই সুতোটা আমরা ছাড়ছি না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার বিচারে আজ যেটা শেষ হলো সেটা কি একটা চুক্তির মেয়াদ, নাকি উপসাগরে আমেরিকার নিরাপত্তা ছাতার যুগ? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, একটা চমকপ্রদ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে, মন ভালো হয়ে যাওয়ার মতো খবর। আমাদের খবরটি হচ্ছে, আমেরিকাকে ধোলাই দিয়ে ইরানের পক্ষ নিল দক্ষিণ কোরিয়া। কি ঘটনা ঘটলো সেটা আগে জানাতে চাই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি জানালেন? অলরেডি চাঞ্চল্য তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এই শক্তিশালী অবস্থান নিয়ে। চলুন দর্শক, আমরা আগে খবরটি জেনে নেই, এরপর বিশ্লেষণ করার চেষ্টা করব। ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন অভিযানে দক্ষিণ কোরিয়াকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সিউলের পক্ষ থেকে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ধন্যবাদ না। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই বিষয়টি পরিষ্কার করেন। ট্রুথ সোশ্যালে প্রকাশিত সেই বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর কাছে ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের মার্কিন প্রচেষ্টায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছিলেন। লি জে মিয়ং তিনি কি বললেন আসলে? তবে সিউল সেই আহ্বানে সাড়া দেয়নি এবং স্পষ্ট ভাষায় না বলে দিয়েছে। নিজের পোস্টে সেই কথোপকথনের বিষয়টি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, কিছুটা অপ্রাসঙ্গিক হলেও আমি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজে আমাদের সঙ্গী হতে চায় কিনা, এবং তারা বলেছে ধন্যবাদ না। এই ধন্যবাদ এবং একই সঙ্গে না বলার কারণে আমরা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকেও ধন্যবাদ জানাতে পারি। আপনারা সবাই জানেন, উত্তর কোরিয়া সবসময় মার্কিন বিরোধী অবস্থান নিয়ে থাকে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি একই সঙ্গে ইরানের পক্ষে, চীনের পক্ষে অবস্থান নেন। এটা তো আর পুরনো কথা না, এটা তো নিশ্চয়ই নতুন কথা না, পুরনো কথা। তো প্রিয় দর্শক, এখন দেখছি যে উত্তর কোরিয়ার শত্রু রাষ্ট্র দক্ষিণ কোরিয়াও মার্কিন প্রেসিডেন্টকে ভালোই ধুলাই করলো। মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্টভাবেই জানিয়ে দিল যে না, ইরানের পারমাণবিক অস্ত্রকে নিরস্ত্রীকরণের যে আপনার অভিযান, সেখানে আমি অংশগ্রহণ করতে চাই না, আপনাকে ধন্যবাদ, স্যালুট। একটা কথা মনে পড়ছে, আমাদের মাওলানা ভাসানী 1971 সালে তিনি কিন্তু পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলে বিদায় জানিয়েছিলেন। ঠিক একই রকম মনে হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং তিনিও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে স্পষ্টভাবে না করে দিলেন। কেন, এর পেছনে কি কারণ থাকতে পারে, আমরা সেটা বিশ্লেষণ করতে চাই। প্রিয় দর্শক, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মতো এখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও কি এই ধরনের অবস্থান অব্যাহত রাখবেন? কারণ আমরা তো জানি দক্ষিণ কোরিয়া সবসময় মার্কিন পন্থী। কিন্তু সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ঘটেছে, সেটা যদি আপনাদেরকে না বলি তাহলে
আসলে বঞ্চিত করা হবে। দেখুন, যখন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তুমুল যুদ্ধ শুরু হলো, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা দোলাচলতায় পড়লো। তারা নিজেদের বাঁচাবে, না ইসরায়েলকে বাঁচাবে, না মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো বাঁচাবে, না মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিরক্ষার, সেই প্রতিরক্ষা সহযোগিতা দেবে। মানে চতুর্মুখী সমস্যা ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থিত হলো। তখন এই সংযুক্ত আরব আমিরাতকে ইরানের আক্রমণ থেকে রক্ষা করবার জন্য ডোনাল্ড ট্রাম্প কি করলেন? দক্ষিণ কোরিয়ায় তিনি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিলেন সেটা উজ্র করে নিলেন। কতটা হাস্যকর ঘটনা! দক্ষিণ কোরিয়াকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা উত্তর কোরিয়ার আক্রমণ থেকে বাঁচার জন্য। এখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে যখন একদম নাস্তানাবুদ অবস্থা ওয়াশিংটনের, তখন তারা করলো কি? সেই দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তারা সংযুক্ত আরব আমিরাতকে দিল। কি ধরনের হাস্যকর একটা তৎপরতা! কারণ সেই সময় ইন্টারসেপ্টর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভয়াবহ সংকটের মধ্যে পড়েছিল পেন্টাগন, যার ফলে তাৎক্ষণিক এই ধরনের উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন। তো এতে খুবই ক্ষুব্ধ হয় দক্ষিণ কোরিয়া। তারা মনে করে যে আমাদের নিরাপত্তাকে একদম ঠুনকো মনে করে ডোনাল্ড ট্রাম্প এই নিরাপত্তা ব্যবস্থাটা সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে দিলেন। আমরা তো যে কোনো মুহূর্তে উত্তর কোরিয়ার আক্রমণের শিকার হতে পারি। ফলে দক্ষিণ কোরিয়া এখন এটা বুঝতে পেরেছে যে তাদের নিরাপত্তার জন্য মার্কিন নির্ভরতা কমাতে হবে, নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। প্রিয় দর্শক, এটা একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হচ্ছে যে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করতে গিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে, সেটার ঘাটতি পূরণে আবার ওয়াশিংটন কখনোই পাশে দাঁড়াবে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোকে হরমুজ প্রণালীর এই নির্বিঘ্নে যানবাহন চলাচলের ক্ষেত্রে সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপভুক্ত রাষ্ট্রগুলো স্পষ্টভাবেই ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছেন যে না, আমরা আপনার নীতি অনুযায়ী হরমুজকে রক্ষা করার কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবো না, বা হরমুজকে আমরা নির্বিঘ্ন করার ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে গিয়ে কোনো লড়াই করতে পারবো না। ফলে কি হয়েছে? যে ডোনাল্ড ট্রাম্প ধাক্কা খেয়েছেন। সেই জন্য তিনি সবসময় বলে থাকেন যে আমি বিপদের সময় ইউরোপের রাষ্ট্রগুলোর পাশে দাঁড়াই, কিন্তু আমার বিপদে ইউরোপের রাষ্ট্রগুলো পাশে দাঁড়ালো না, সুতরাং আমি এখন থেকে একাই লড়াই করব। এই বিষয়টি কিন্তু আমরা স্পষ্টভাবেই দেখলাম। তো এর বাইরে আরো বেশ কটি রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে কিন্তু স্পষ্টভাবে কথা বলেছেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের নীতিই তো ঠিক নেই। আচ্ছা, ধরুন তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন, আবার তিনি না করে দিয়েছেন। এই বিষয়টি তো আসলে গোপন রাখবার কথা, এটা তো প্রেস্টিজ ইস্যুর ব্যাপার। এখন ডোনাল্ড ট্রাম্প যদি ফাঁস করে দেন, তাহলে কার অসম্মান হয়? তার নিজেরই তো। এবং রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যে অনেকে নেই, সেটাই তো স্পষ্ট হয়। তো তিনি নিজের ট্রুথ সোশ্যালে এই ধরনের তথ্য ফাঁস করে দিলেন। আসলে ডোনাল্ড ট্রাম্প কখন কি করেন, তিনি যে আনপ্রেডিক্টেবল, তার আচরণ কিন্তু কেউই আগে থেকে বুঝতে পারেন না। তিনি দিনে একটা কথা বলেন, রাতে ঠিক উল্টোটা করেন। তো এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব বন্ধু রাষ্ট্র ছিল, তা কিন্তু আস্তে আস্তে বন্ধুত্ব ছেড়ে দূরে সরে যাচ্ছে। বরং তারা মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্য করবার জন্য ইরানের সঙ্গেও অ্যালাইন হয়ে কাজ করছে। দেখুন, ইউরোপের রাষ্ট্রগুলো এখন এটা বুঝতে পেরেছে যে হরমুজ দিয়ে যদি তাদের তেলবাহী ট্যাঙ্কার, জাহাজ বা অন্যান্য যানবাহন পরিবহন করতে হয়, তাহলে অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো তো ইতোমধ্যে বলেছেই যে প্রয়োজনে আমরা কিছু টোল দিতেও প্রস্তুত রয়েছে, মানে আমাদের সেবার বিনিময়ে আমরা কিছু অর্থ দিতে চাই ইরানকে। এখন এই বিষয়গুলো নিয়ে ইরান এবং ওমানের মধ্যে যদি মধ্যস্থতা হয়ে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চিরদিনের জন্য হরমুজ থেকে প্রত্যাখ্যাত হবেন। এটাই হচ্ছে বাস্তবতা, প্রিয় দর্শক। তো এটা আসলে এক ধরনের ডোনাল্ড ট্রাম্পের নিয়তিও বলা যায়, কারণ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার যে ব্যক্তিত্ব, সেটা একেবারেই ঠুনকো অবস্থায় তিনি নিজেই নিয়ে গেছেন। ফলে এই ইরান যুদ্ধ বলি বা কূটনীতির ক্ষেত্রে বলি বা নিজের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বলি, যে কোনো বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মতামত, মন্তব্য, সিদ্ধান্ত কেউই কিন্তু আর গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন না। ইরান বর্তমানে যে অবস্থা পার করছে, আপনারা জানেন যে একটি যুদ্ধবিরতির সময় বেঁধে দেওয়া ছিল,
সেই সময়টি কিন্তু ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। ইরানের স্পিকার বাকের গালিবফ তিনি স্পষ্টভাবেই বলেছেন যে আগামীতে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে অগ্রগামী অবস্থায় থাকবে তেহরান। আজকে বাকের গালিবফ মিডিয়াতে একটা বিবৃতি পাঠিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এই দফার যুদ্ধটি সম্পূর্ণভাবে শেষ হয়েছে, এর মধ্য দিয়ে ইরান বিজয়ী হয়েছে। বাকের গালিবফের এই মন্তব্যের প্রেক্ষিতে আবার পেন্টাগনও দাবি করেছে যে তারা বিজয়ী হয়েছে, কিন্তু সারা পৃথিবীর জনগণ তো জানে কারা বিজয়ী হলো, কারা মধ্যপ্রাচ্য থেকে পাততাড়ি গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, আর কারা নিজেদের শক্তিমত্তার সঙ্গে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর কি অবস্থা এটা এখন আর অজানা নয়। তো সুতরাং সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার সেটাই আমরা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও দেখলাম। তার মানে এটা স্পষ্ট হয়ে গেল যে আগামী দিনে দক্ষিণ কোরিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে না। দক্ষিণ কোরিয়া তার নিরাপত্তার জন্য নিজের উপর নির্ভরতা যেমন বাড়াচ্ছে, নিজে যেমন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, একইভাবে জাপান, ফ্রান্স, স্পেন, অন্যান্য রাষ্ট্রগুলোর উপরেও তারা নির্ভর করতে যাচ্ছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কথা হচ্ছে অস্ত্র কেনার বিষয়ে। তো প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সঙ্গ ছাড়ছেন অনেকেই, এটাই হচ্ছে বড় বিষয়। শেষ করব, হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এই বইটি, এই উপন্যাসটি আপনারা কিনবেন সেই আহ্বান রেখে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে।